জুলাই সনদ প্রতিপালনে অঙ্গীকারাবদ্ধ বিএনপি। শুধু গণভোটে নয়, সংবিধান সংশোধন হবে সংসদে। প্রধান উপদেষ্টার ভাষণে গুরুত্ব পেয়েছে একটি বিশেষ দলের স্বার্থ, অভিযোগ জামায়াতের। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন। তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। দলগুলোর মুখোমুখি অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার, মত বিশ্লেষকদের। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ছাড় দেওয়ার পরামর্শ। পরস্পর বিরোধী অবস্থানকে বিবেচনায় নিয়ে সরকার খুবই একটা নিরপেক্ষ অবস্থান থেকে এটা জারি করতে পেরেছেন। রাজনৈতিক দলগুলো যে যার জায়গা থেকে যদি একটু ছাড় দেয় তাহলে সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, অন্তর্ভুক্তিমূলক ভোট করার অঙ্গীকার। মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়া, তুরাগে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু। মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত চালক দগ্ধ। সাভার বরগুনায় পড়লো আরো 2 গাড়ি। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খুন। রাজধানীতে ড্রামে লাশ পাওয়ার ঘটনায় মামলা। চট্টগ্রামে শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা। নগরীতে আরেক যুবককে খুন। সবজির বাজারে লকডাউনের প্রভাব। সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে। চড়া ইলিশের দরও কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। জুলাই সনদ প্রতিপালনে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, শুধু গণভোট দিয়ে সংবিধান সংশোধন করা যাবে না, তা করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে। কারো আরোপিত কোনো বিষয় চাপিয়ে দিলে মেনে না নেওয়ার হুঁশিয়ারি সালাউদ্দিনের। নির্বাচিত সরকারই দেশের সব সমস্যার সমাধান করতে পারবে বলে মন্তব্য করেছেন দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে এ মৌন মিছিলে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রীরা। এর আগে রাজধানীর শাহবাগে সংগঠনটি আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা ভোটের নামে ধর্মকে নিয়ে ব্যবসা করছে তারাই নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার কথা বলছে। 31 দফার মাধ্যমে নারীর অগ্রযাত্রা নিশ্চিত হবে বলেও জানান এই বিএনপি নেতা। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়। তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে। তারা চায় নারীরা অন্তর্মহলে বন্দী থাকুক, সমাজের অগ্রগতি তারা চায় না। সেই কর্মঘণ্টা কমিয়ে দিলেই নারীদের কর্মসংস্থান কমে যাবে। এ সময় তিনি আরো বলেন, আইনি ভিত্তি পাওয়ায় জুলাই সনদ প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ বিএনপি। শুধু গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না উল্লেখ করে সালাউদ্দিন বলেন, তা করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে। বাংলাদেশে একটি আদেশ জারি করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশ। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। এদিকে চট্টগ্রামে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে যত সমস্যার সৃষ্টি হয়েছে নির্বাচিত সরকার ও প্রতিনিধিরাই এর সমাধান দিতে পারবেন। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। ছোটখাটো বিষয়ে জনগণের মনোযোগ নেই উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, গণতান্ত্রিক পরিবেশে উৎসবমুখর নির্বাচন চায় দেশের মানুষ। নির্বাচিত প্রতিনিধি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
প্রধান উপদেষ্টার ভাষণে একটি বিশেষ দলের স্বার্থ গুরুত্ব পেয়েছে বলে অভিযোগ তুলেছে জামাত। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে সরকার। ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছেন 3 উপদেষ্টা। নাম উল্লেখ না করে অবিলম্বে তাদের পদত্যাগ চেয়েছে জামাত সহ 8 দল। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতেই বৈঠকে বসে 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দল। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে মগবাজার আল-ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থকে গুরুত্ব দিয়ে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি, সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সেই ফাঁদে পা দিয়েছে। 3 উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জামায়াত নেতা তাহের। সাফ জানান, জাতীয় নির্বাচনের আগেই দিতে হবে গণভোট। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। 2, কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে। আগামী রোববার নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানান 8 দলের নেতারা। এর আগেও আমরা দেখেছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে ভিন্ন মত থাকলেও প্রধান উপদেষ্টার ভাষণে সংশয় অনেকটাই কেটে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন বাস্তবসম্মত। এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়ে আমরা দেখেছি যে রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন মত তৈরি হয়েছিল, যেটি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল। প্রধান উপদেষ্টার এই ভাষণে আমার মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত রাজনৈতিক পক্ষকে ব্যালেন্স করে কার্যত এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়েই এই জুলাই সনদ আদেশ জারি করার একটি পদক্ষেপ নিয়েছেন। গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত হওয়ার পরও মতানৈক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর। নির্বাচনের দিন গণভোটকে বিএনপি স্বাগত জানালেও সায় নেই জামায়াতের। রাষ্ট্রপতির জারি করা আদেশে ক্ষুব্ধ এনসিপিও। সংবিধান বিশেষজ্ঞ মনে করেন, রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান নিয়ে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ নিয়ে সব দলকে ছাড় দেওয়ার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালির রিপোর্ট। দীর্ঘ বৈঠকে ঐকমত্য এবং অনৈক্যের মধ্য দিয়ে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। তা নিয়েও মুখোমুখি রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার ভাষণ এবং রাষ্ট্রপতির আদেশ জারির পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে বেশ কিছু দলের পক্ষ থেকে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট হবে নির্বাচনের দিন। তত্ত্বাবধায়ক সরকার গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, উচ্চকক্ষে পেয়ার সহ 4 পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে। সব প্রশ্নের জন্য একটি হ্যাঁ বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা। একই দিন গণভোট এবং নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে নির্বাচনের দিনই গণভোট মানতে নারাজ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে রাজপথে থাকা জামায়াত। আর রাষ্ট্রপতি কর্তৃক আদেশ জারির সমালোচনায় এনসিপি।
ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেলে কাজ করা জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া মনে করেন, রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণভোটে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট নিয়ে জনগণের মতামত জানার চেষ্টাকে স্বাগত জানাচ্ছেন তিনি। সরকার খুবই একটা নিরপেক্ষ অবস্থান থেকে এটা জারি করতে পেরেছেন। পরস্পর বিরোধী অবস্থানকে বিবেচনায় নিয়ে ওনারা একটা মধ্যবর্তী জায়গায় এসে আদেশটা জারি করতে পেরেছেন, যেটা একটা বৃহত্তর ঐক্যের জন্য ভিত্তি হতে পারে। উচ্চকক্ষ সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া উচিত কিনা এই বিষয়টা গণভোটে নিয়ে যান, তখন আপনি অতিরিক্ত যেই তথ্যটা জানতে পারবেন সেটা হলো একটা বড় রাজনৈতিক দলের ভিন্ন মত সত্ত্বেও জনগণ এই বিষয়ে কি ভাবছে। জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার রাইট ট্র্যাকে আছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ নিয়ে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান তার। অন্তর্বর্তীকালীন সরকার একটা রাইট ট্র্যাকেই আছে, কেউ খুশি হবে কেউ অখুশি হবে। নির্বাচনটা সঠিকভাবে হওয়ার জন্য জুলাই সনদ সংক্রান্ত এটার একটা অবসান হওয়া জরুরি বলে আমি মনে করি, এবং এটা রাজনৈতিক দলগুলো যে যার জায়গা থেকে যদি একটু ছাড় দেয় তাহলে সম্ভব। রাজনৈতিক দলগুলোর অনৈক্য পতিত স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন এই বিশ্লেষক। সেই জন্যই তো আমরা বলছি যে এই হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত এবং নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকের সময় তিনি কথা বলেন। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অবৈধ অভিবাসন রোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা জোরদার সহ অন্যান্য ইস্যুতেও আলোচনা হয়। মন্ত্রী চ্যাপম্যান দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান এবং জুলাই চার্টারকে ঘিরে ন্যাশনাল কনসেনসাস কমিশন ও বিভিন্ন দলের চলমান সংলাপের প্রশংসা করেন। অন্য প্রসঙ্গ, মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়ে পালানোর সময় ধাওয়া দেয় জনতা। এ সময় তুরাগ নদে ঝাঁপিয়ে পড়ে ডুবে মৃত্যু হয় কলেজ ছাত্রের। আরেকজনকে আটক করে দেয়া হয় পুলিশের হাতে। পুলিশ বলছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাত 10টার দিকে মিরপুরের বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে পার্কিং করে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আগুন দেওয়ার অভিযোগে ধাওয়া করে দুজনকে। ধাওয়া খেয়ে তুরাগ নদে পড়ে মারা যান একজন, আরেকজনকে আটক করে পুলিশে দেয় জনতা। আমরা দেখছি যে আগুনটা লাগছে, তখনই মনে করেন ওর ধরছে। ধরার পরে এই যে নদীতে তো বেশি দূরে না, কাছেই রাস্তার ওই অপর পৃষ্ঠে, তখনই মনে করেন ওই নদীতে গিয়ে একজন জাপ দিচ্ছে, আরেকজন রাতে নাতে ধরে ফেলাইছে। নাশকতা লোকের ধরতে গেছে, তখন আমরা আগুন নিভাবার চেষ্টা করছি, তারপরে ফায়ার সার্ভিস নিভা হয়েছে। পুলিশ জানায় পানিতে পড়ে মারা গেছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাইয়াফ, আর হেফাজতে আছেন একাডেমিয়া স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী নাহিয়া নামির সানি। তারা রাতে পার্টির প্রলোভনে বাসে আগুন দেয় বলে দাবি পুলিশের। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয় নিহত আব্দুল্লাহ আল সাইয়াফের মরদেহ। এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় শাহআলী থানায় মামলা করেছে কিরণমালা পরিবহন কর্তৃপক্ষ। আমরা খাইতে গেছি, খাওয়ার আসার তখনকার শুনছি যে আগুন জ্বলতেছে। যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। আমার কাগজ আছিল, লাইসেন্স আছিল, সব শেষ। আমার ইঞ্জিন সহ পুড়ে গেছে। এটা ক্ষতির পরিমাণে এখন মনে করেন যে ম্যাক্সিমাম মনে করেন 8 থেকে 10 লাখ টাকার। আমরা যেটা প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা যেটা মামলা করা দরকার সেটা করেছি আর কি। এদিকে মানিকগঞ্জে থেমে থাকা স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমন্ত চালক দগ্ধ হন। আশুলিয়ায় 2 ব্যক্তি মোটরসাইকেলে এসে পিকআপ ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। এদিকে বরগুনার আমতলীতে পার্কিং করা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি শেষ হলেও বন্ধ হয়নি নাশকতা। 3 জেলায় পুরল যানবাহন, দগ্ধ হলেন একজন।
বৃহস্পতিবার রাত 11:15টার দিকে বরগুনার আমতলীতে উপজেলার বাদঘাট চৌরাস্তা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বর্ণা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির 70 থেকে 80 ভাগ পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। গাড়ির হেল্পার নামে ডাকাডাকি করে, পরে আমরা বাইরেই দেখি যে এই অবস্থা আগুন জ্বলে। চলমান পরিস্থিতির অংশ হিসেবে আমাদের ধারণা মতে এই ধরনের আগুনের অংশ হয়ে থাকতে পারে। মধ্যরাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাসের ভেতরে ঘুমন্ত চালক তাবেজ খান দগ্ধ হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদিকে শুক্রবার ভোরে আশুলিয়ায় 2 ব্যক্তি মোটরসাইকেলে করে এসে পার্কিং করা একটি মিনি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই পুরো পিকআপ ভ্যানটি পুড়ে যায়। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আধারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি ফুটওভার ব্রিজে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় জড়িত অভিযোগে রিয়াজ নামে এক যুবককে হাতে নাতে আটক করে পুলিশ। এছাড়া কিশোরগঞ্জের নিকলিতে ঘাটে বাঁধা একটি নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর হাতে খুন হন ব্যবসায়ী আশরাফুল। রাজধানীতে ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে কথা জানায় পুলিশ। নিহতের বন্ধুকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। ভাইরা সবাই আছেন। ভাইকে হারিয়ে বোনের আর্তনাদ থামছেই না। 4 বোনের একমাত্র ভাই ছিলেন আশরাফুল। তাকে হারিয়ে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল মর্গের সামনে এভাবে কান্নায় ভেঙে পড়েন তার বোন। মরদেহ নিতে আসা পরিবারের অন্য সদস্যরাও শোকে শোকাহত। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে থেকে উদ্ধার হয় 26 ভাগে খণ্ডিত রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামের আশরাফুলের মরদেহ। কোনো মানুষের দোষ খারাপ কিছু কাজ করে নাই আল্লাহ। যারা খুন করছে আল্লাহ তাদের আমি শাস্তি চাই। এতিম বাচ্চা দুইটা কি হবে এখন রে বাবা। পরিবারের সদস্যরা জানান আশরাফুল ছিলেন কাঁচামালের ব্যবসায়ী। 4 দিন আগে তিনি তার এক বন্ধুর সঙ্গে ঢাকায় আসেন। সেদিনের পর থেকে তার সঙ্গে যোগাযোগ নেই পরিবারের। যেদিন লাশ পাওয়া গেছে ওই দিন ওর ফোন নাকি ওই জারেজের, আমার ভাইয়াটা ফোন দিছিল, জারেজ নাকি ধরছে। একবার ধরি বলছে কাটি দিছে, আর একবার ধরছে বলছে ফোন এটা বলে ডেরে নড়তে আসি। তারপর থেকে ওর নাম্বারে ফোন দেয়, ফোন বন্ধ। হত্যার ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেছে তার পরিবার। পুলিশ বলছে পাওনা টাকা আদায় নিয়ে দ্বন্দ্বের কারণে হতে পারে এই হত্যাকাণ্ড। তদন্তের পরে আসলে প্রকৃত রহস্যটা উদ্ঘাটন হবে। এটা আমরা আসলে আরেকটু সময় গেলে হয়তো আমরা এটা ক্লিয়ার করতে পারবো। ঘটনার পর থেকেই নিহতের বন্ধু জরেজ পলাতক। তাকে ধরতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডে এখনও কোনো মামলা হয়নি। সকালে মেডিকেল কলেজ ময়নাতদন্ত শেষে জানানো হয় তাওসিফের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। হামলাকারী লিমন মিয়া পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে তাওসিফের মরদেহ দাফনের জন্য জামালপুরে গ্রামের বাড়ি নেওয়া হয়েছে। দুপুরের সময় আরও থাকছে। মাত্র 7 কিলোমিটারের হানি ফ্লাইওভার পাড়ি দিতে লাগছে ঘন্টা পর ঘন্টা। গুলিস্তানে সড়ক ফুটপাতে অবৈধ দখলে বেড়েছে ভোগান্তি। নামার পথে গতি হারাচ্ছে গাড়ি। সবজি বাজারে পড়েছে লকডাউনের প্রভাব। সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে দাম। চড়া ইলিশের দরও, এতে ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে সপ্তাহ জুড়ে অস্থিরতার পর কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। প্রতি কেজি সিম 140, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস 50 থেকে 60 টাকা, বেগুন করলা 100 টাকা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 70 টাকার ওপরে। বিক্রেতারা বলছেন লকডাউনের প্রভাবে সরবরাহ কম হয়েছে বাজারে।
শীতকালীন সবজি আসতেছে না, গাড়ি আসতেছে না লকডাউনের কারণে, যার ফলে একটু দাম বেশি। লকডাউন ছিল, সামনে লকডাউন কারণে মাল আসতে পারে না, এই কারণে একটু দাম বাড়তি। আবার শীতের মৌসুম, শীত বাড়তেছে, এখন গরমের সবজিটা শেষ হয়ে যাওয়ার কারণে একটু সরবরাহ কম, এই কারণে একটু দাম বাড়তি। কমতির দিকে থাকা আগাম শীতকালীন সবজির দাম এক ধাক্কায় এত বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। সিম 140 টাকা কেজি, তারপর শসা 130 টাকা কেজি। সবজির দাম এখনো কমে নাই, অনেক দাম বেশি। শীত তো যত এগিয়ে আসছে সবজির দাম সস্তা হওয়ার কথা, কিন্তু সে অনুপাতে সস্তা হচ্ছে না। বেগুন বা অন্যান্য সবজি যেখানে একরকম শুনি, সব জায়গায় একই দাম শুনতেছি, কেউ কম রাখবে না, তার মানে আমাকে বাধ্য হয়ে নিতে হবে। শীতকাল যেহেতু আসছে, মনে হয় সবজির দামটা অনেক কমে যাবে, কিন্তু সিমের বাজার আজকে 120 টাকা 30 টাকা কেজি পর্যন্ত। এদিকে দাম চড়েছে মাছেরও। রুই কাতলার কেজি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়, আর 1 কেজি প্রতি পিস ইলিশ বিক্রি হচ্ছে 3200 থেকে 3300 টাকা পর্যন্ত। অন্য সময় থেকে মনে হচ্ছে একটু বেশি, বাজারেও তো ইলিশটা একটু কম মনে হচ্ছে। ইলিশের আমদানি চাঁদপুরে খুবই কম, মাছ নাই, না হওয়ার কারণে মাছের রেট বাইরে গেছে। যারা আর একটু মনে করেন লো ইনকামের, তাদের তো অবস্থা খুব খারাপ। মাছের দাম তো এই সপ্তাহে অনেক বেশি, এর জন্য লকডাউন, মানুষের একটা মনের ভিতরে আতঙ্ক। তবে কিছুটা স্বস্তি পেঁয়াজের দরে। আমদানি ঘোষণার পর 2 দিনে কেজিতে 10 টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। কিনলাম 1 কেজি পেঁয়াজ 110 টাকা। বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছে, ওই হুঁশিয়ারিতে হাটঘাট আমদানি হয়েছে। এখন এই পেঁয়াজ রাখতে পারবে না কৃষক, সেজন্য হাটঘাট আমদানি হইলে তো পেঁয়াজ দাম একটু কমে। যার কাছে আছে ওগুলো বেঁচে লাগতেছে, এখন কিছুদিন পরে গাছ বাড়াই যাবো, রাখতে পারবো না। এদিকে দাম কমেছে ডিম ও সোনালী মুরগির। সপ্তাহ ব্যবধানে 5 টাকা কমে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে 125 টাকায়। সোনালী মুরগির দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা। স্থিতিশীল ব্রয়লারের বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের রিজার্ভ বাড়ছে পণ্য আমদানিতে এলসি খোলার পরিমাণও, তবে কমছে নিষ্পত্তি, যা ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। রিজার্ভ বৃদ্ধির পরও কেন ঋণপত্র নিষ্পত্তি বাড়ছে না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের বাজারে কমছে আমদানি করা ভোগ্যপণ্যের যোগান। গেল জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের এলসি খোলার পরিসংখ্যানেই মিলেছে এমন তথ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভোগ্যপণ্য আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা বেড়েছে 18.77%। তবে গত বছরের একই সময়ের তুলনায় নিষ্পত্তি কমেছে 5.11%। চাহিদা যোগান তত্ত্বে যা কমতে দিচ্ছে না উচ্চ মূল্যে চড়ে থাকা নিত্যপণ্যের দাম, ভোগান্তি বাড়াচ্ছে ভোক্তাদের। খুবই ঊর্ধ্বমুখী, আমরা মধ্যবিত্ত লোকেরাই কিনতে পারছি না। দাম কমলে তো আমাদের জন্য অনেক ভালো হবে। সরকার যাদের উপরে নির্ভরশীল, শুধু ফ্যাসিলিটি ওরাই পায়, ওরা এলসি করে, ওরা ডলার পায়, ওরা সব কিছু পড়ে। আমরা তো যার অ্যাঙ্গেলে আমরা ইম্পোর্ট করি। এখন যদি বিভিন্ন কয়েকটা কোম্পানির কাছে চলে যাওয়াতে যাতে মার্কেটটা অনেক সময় কন্ট্রোলে রাখা যায় না। শুধু ভোগ্যপণ্য নয়, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র নিষ্পত্তির হারও কমেছে প্রায় 11%, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। বেশি কমের এখানে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আপনার রিজার্ভ যেটি থাকুক সেটা আপনি খুব প্রুডেন্টলি ইউটিলাইজ করছেন কিনা। কারণ কিবরিয়া সাহেবের সময় আমার মনে আছে মাত্র $1 বিলিয়ন রিজার্ভ ছিল। ইকোনমি ওয়াজ রানিং ভেরি এফিশিয়েন্ট। সুতরাং আপনি রিজার্ভটা কিভাবে প্রুডেন্টলি ব্যবহার করছেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে। ব্যবসা বাণিজ্যের এমন পরিস্থিতির মধ্যেই দেশে বাড়ছে রিজার্ভের পরিমাণ। এর কারণ হিসেবে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল থাকার পাশাপাশি এখনও বিদ্যমান সংকোচনমুখী আমদানি নীতিকে সামনে আনছে বাংলাদেশ ব্যাংক। ন্যূনতম 3 মাসের আমদানি মেটানোর মতো রিজার্ভ থাকলেই হয়, যেটা এখন 5 মাসের উপরে আছে। হ্যাঁ, অবশ্যই এটা স্বস্তিদায়ক অবস্থায় আমরা পৌঁছেছি এবং একই সাথে বিদেশি ঋণের বোঝাও অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির সঙ্গে অবশ্যই বাড়ছে ব্যাক টু ব্যাক এলসি খোলার পরিমাণ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নানা প্রতিবন্ধকতায় 2 বছরই নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে শতাধিক তৈরি পোশাক কারখানা। এতে 1 লাখের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে দাবি শ্রমিক নেতাদের। বেকারদের দ্রুত কর্মস্থলে ফিরিয়ে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়বে বলে শঙ্কা তাদের। সরকারের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মোকাবিলার আশ্বাস জেলা কারখানা অধিদপ্তর ও বিকেএমই এর। শওকত আলী সৈকতের তথ্য, আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট।
নানা প্রতিবন্ধকতায় 2 বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে 2 শতাধিক পোশাক কারখানা। এতে কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন 1 লক্ষাধিক শ্রমিক। 3 মাস ধরে এরা কোনো বেতন দেয় না, কিছু দেয় না, ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে। ঘর ভাড়া, দোকান বাকি, ছেলেমেয়ের লেখাপড়া, এগুলো আমরা একদম চলতে পারতেছি না। 200 থেকে 250 ফ্যাক্টরি বন্ধ। যেমন আমার জানা মতো কিছু আমাদের নারায়ণগঞ্জ বেল্টেও কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে। বেতন পরিশোধ করে কর্মস্থলে ফিরিয়ে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা শ্রমিক নেতাদের। তবে এ বিষয়ে আইনি সহায়তা সহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক। অনেকে বেকার আছেন, তারা হয়তো অপরাধের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। যদি কোনো শ্রমিক তার প্রাপ্য পাওনা না পায়, আমাদেরকে এখানে লিখিত আকারে জানাতে পারেন। সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক সহ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন বিকেএমই এর সভাপতি। কাকে কিভাবে সেভ করে আনবে, ব্যাংকগুলি সেখানে এগিয়ে আসবে, বাংলাদেশ ব্যাংক সেখানে সাপোর্ট দিবে। বিকেএমই এর তথ্য মতে দেশের 40% পোশাক রফতানি হয় নারায়ণগঞ্জ থেকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কুয়েতে নেয়ার প্রলোভন দেখিয়ে রাজবাড়িতে 10 যুবকের কাছ থেকে 22.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। প্রতারণার শিকার হয়ে চরম হতাশায় ভুক্তভোগীরা। দালালের বিরুদ্ধে মামলাও করেছেন তারা। মামলার তদন্তে টাকা হাতিয়ে নেয়ার সত্যতাও পেয়েছে সিআইডি। আশিকুর রহমানের রিপোর্ট। বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় অভিযুক্তকে ঘিরে ক্ষিপ্ত হয়ে ওঠেন ভুক্তভোগীরা। রাজবাড়ীর কালুখালী উপজেলার কয়েক যুবকের অভিযোগ, পূর্ব পরিচিত হারুন তাদের কুয়েতে চাকরির প্রলোভন দেখিয়ে 10 জনের কাছ থেকে 22.5 লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু 1.5 বছরেও তাদের কুয়েতে পাঠায়নি হারুন। আর টাকা চাইলেই নানান টালবাহানা, এমনকি হুমকিও দেয় সে। এ ঘটনায় মামলা করেও কোনো প্রতিকার পাননি বলেও অভিযোগ তাদের। 1.5 মাসের কথা বইলা 1.5 বছর হয়ে গেছে, কিন্তু পাঠাইতেছে না এখনো। এই তদন্তের কোনো প্রতিকার পাই নাই এখন। তোমার আমাদের 10টা ফ্যামিলির 10টা ছেলের ভবিষ্যৎ শেষ অলরেডি। না আমাদের বিদেশ পাঠাক, আর না হলে আমাদের টাকা আর পাসপোর্ট ফেরত দে। এদিকে অভিযুক্ত হারুন টাকা নেয়ার কথা স্বীকার করলেও আসমত ফকির নামে আরেক দালালকে তা দিয়েছেন বলে দাবি তার। আমাকে তো বলছে যে ভাই আমার 10টা লোক দেন, আমি তাকে কুয়েতে নিয়ে যাবো। কত টাকা? 3.5 লাখ টাকা। তখন আমি বলছি ভাই আগে আমার 5 জন নিয়ে দেখেন, তারপরে 5 জন লাগলে আরো 5 জন দেন। তখন লোকে আর প্রথম 5 জনের টাকা ক্লিয়ার, পরের 5 জনের ছেলেকে 5 লাখ দিছে। দেওয়ার পরে এখন এই সময় টেনে ঘুরাইতেছে। ভুক্তভোগীর দায়ের করা মামলাটি সিআইডি তদন্ত করে হারুন ও আসমত ফকিরের বিরুদ্ধে টাকা নেয়ার সত্যতা পাওয়ায় দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। অনেকবার ডেকেছি, সে আসে নাই। যেহেতু তার অ্যাকাউন্টে টাকা গিয়েছে এবং হারুন সে টাকা নিয়েছে, সেজন্য আমরা দুজনকেই বিবাদী করে আমরা আদালতে চার্জশিট দাখিল করেছি। তদন্তকারী কর্মকর্তার তথ্য মতে অভিযুক্ত আসমত ফকিরের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় প্রতারণার মামলা রয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। দুপুরের সময় আরও থাকছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন, মসজিদে আগুন ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলায় 1 মাসে নিহত 260। ফ্যাসিবাদী আমলে প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এক একটা ক্যান্টনমেন্ট ছিল বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্র শিবির মেডিকেল জোনের আয়োজনে মেডিকেল শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। সাদিক কায়েম বলেন, জুলাইয়ে ঢাকা মেডিকেলে ইসরায়েলিদের মতো বর্বরতা চালিয়েছে ছাত্রলীগ। ইংরেজদের আদিম শিক্ষা ব্যবস্থার সমালোচনার পাশাপাশি তিনি বলেন, বিগত সময়ে বাংলাদেশে যত শিক্ষা কমিশন হয়েছে তার সবগুলোই হয়েছে ভারতীয় প্রেসক্রিপশনে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে, কিন্তু বিগত ফেসিবাদী আমলের কথাগুলো আমাদের একটু স্মরণ রাখা দরকার। বিগত ফেসিবাদী আমলে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসগুলো এক একটা ক্যান্টনমেন্ট ছিল, এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রতিটি ক্যাম্পাসে গণরম গ্যাসরুম কালচার, শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের মাধ্যমে শিক্ষার্থীদের সকল অধিকারকে হরণ করেছিল। প্রতিটি ক্যাম্পাসে আমরা দেখতে পেয়েছি। মেডিকেল কলেজগুলোতে রক্তের জঞ্জরণী। আমরা সেই ধরনের ক্যাম্পাস আর দেখতে চাই না। মাত্র 7 কিলোমিটার দৈর্ঘ্যের হানিফ ফ্লাইওভার পাড়ি দিতে ঘন্টারও বেশি যানজটে বসে থাকতে হচ্ছে যাত্রীদের।
তীব্র যানজটে সীমাহীন ভোগান্তি। গুলিস্তানে সড়ক ফুটপাতে অবৈধ দখলদারিত্ব এই ভোগান্তির মূল কারণ। আব্দুল কালাম আরজেদের ক্যামেরায় নাইম হাসানের রিপোর্ট। ফ্লাইওভারে ভিডিও করা যাবে না, এটা তো গভর্নমেন্ট ফ্লাইওভার না। আরে ভাই এটা রাখেন না। জ্যামের কারণে ফ্লাইওভারেই অক্সিজেনটা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে রোগীটা মারা যায়। রাজধানীতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুটে অবস্থান মেয়র হানিফ ফ্লাইওভারের। যানজট নিরসনে 2013 সালে চালু হয় এই অবকাঠামোটি। তবে এর বর্তমান অবস্থা দেখে লক্ষ্য কতটা পূরণ হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। যানবাহনের যে লম্বা সিরিয়ালটি দেখতে পাচ্ছেন, এটি হানিফ ফ্লাইওভারের প্রায় প্রতিদিনের চিত্র। দীর্ঘ যানজটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা মুমূর্ষু রোগীদের প্রাণ যাচ্ছে ফ্লাইওভারেই। যানজটের কারণে কোনো দিক দিয়ে না যাওয়ার কারণে এমনভাবে ব্যথা পড়সা পড়ছে, সে আমাদের গাড়িতে ডেলিভারি করে দিচ্ছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা জ্যামটা ঠেলে আসতে হয়। হানিফ ফ্লাইওভারে সহজে ওঠা গেলেও নামার সময় পড়তে হয় ভোগান্তিতে। বিশেষ করে গুলিস্তান এলাকায় নামার সময় যেন আর ঘুরতেই চায় না গাড়ির চাকা। পরিসংখ্যান বলছে, যখন প্রতি মিনিটে ফ্লাইওভারের ঢাকামুখী লেনে প্রবেশ করে 100টির মতো গাড়ি, তখন বের হতে পারছে 40 থেকে 50টি। এতেই লেগে যাচ্ছে যানজট। গাড়িগুলো মূলত আমাদের নিচে টোল থেকে 3 লেনে বের হয়, বের হওয়ার পরে গাড়িগুলো 1 লেন হয়ে যায়, তো ওইখান থেকে অটোমেটিক জ্যামটা সৃষ্টি হয়। গুলিস্তানের রাস্তা ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ না হলে ফ্লাইওভারের সুফল মিলবে না বলছেন বিশেষজ্ঞরা। গুলিস্তানের আশেপাশের কোনো রাস্তা এখন সচল নাই। কার সামনে? মেয়র অফিসের সামনে। কোনো দায়বদ্ধতা আছে তাদের? নাই। এইটাই হলো বড় একটা সমস্যা। ডিএমপির ট্রাফিক বিভাগ রাস্তা থেকে হকার উচ্ছেদে কঠোর হওয়ার কথা বললেও অবস্থার পরিবর্তনের লক্ষণ নেই। অনেকবার উচ্ছেদ করা হয়েছে এবং নানা কারণে তারা আবার ফিরে এসছে। প্রতিদিন এই ফ্লাইওভারে 60,000-এর বেশি যানবাহন চলাচল করে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সাধারণ মানুষের প্রশ্ন, আর কতটা ভোগান্তির শিকার হলে সরকারের টনক নড়বে? কবে এই দুর্বিষহ যানজট থেকে তাদের মুক্তি মিলবে? নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর অধিকাংশ ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান যেন ময়লার ভাগাড়। এই ময়লার স্তূপ একদিকে যেমন পরিবেশের জন্য মারাত্মক হুমকি, তেমনি বাড়ছে অগ্নিঝুঁকির শঙ্কাও। ভবনের বাসিন্দাদের অসচেতনতা আর সিটি কর্পোরেশনের অবহেলায় জমে থাকা এসব আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও নানা রোগ জীবাণু, যাতে আক্রান্ত হচ্ছেন সেই ভবনের বাসিন্দারাই। বিশেষজ্ঞরা বলছেন, এতে ঝুঁকির মুখে পড়ছে শহরের পরিবেশ ও জনস্বাস্থ্য। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। ক্যামেরা ছিলেন শরীফ রুবেল। রাজধানী ঢাকা বিপুল মানুষের চাপে মেগা এই সিটিকে বাসযোগ্য রাখা এখন বড় চ্যালেঞ্জ। তার উপর আবর্জনা এই নগরের নিত্যসঙ্গী। সড়ক, মহাসড়ক আর অলিগলি তো বটেই, আবাসিক বা বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী স্থানও যেন কোনোভাবেই পরিচ্ছন্ন থাকতে পারছে না। দুটি ভবনের মধ্যবর্তী সংকীর্ণ স্থানগুলোতে বছরের পর বছর জমে থাকা পচা আবর্জনা। শুনতে অবাক শোনালেও বাস্তবতা হলো, এইসব ময়লা আবর্জনা ফেলছেন খোদ সেই ভবনগুলোর বাসিন্দারাই। গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে এই শহরের লক্ষাধিক ভবন, তাই স্বভাবতই দুই ভবনের স্থানটুকু সরু ও অপ্রবেশযোগ্য। ফলে সিটি কর্পোরেশনের কর্মীরা সেখানে পৌঁছাতে পারেন না, যে কারণে দিনের পর দিন জমে থাকা পচা ময়লায় ছড়াচ্ছে দুর্গন্ধ, মশা আর নানা জীবাণু। অনেক সময় কাজের মেয়ে এরা ফাঁক পায়া ফুট করে ফালাই দিল। বারবার বলা সত্ত্বেও তারা দেখা যায় যে এটা একটা প্র্যাকটিসে হয়ে গেছে। কীটতত্ত্ববিদ বলছেন, এই ময়লা থেকেই বংশ বিস্তার করছে মশা, বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি। পরিবেশবিদদের মত হলো, বৃষ্টি হলে এসব ময়লা ড্রেনে পড়ে বন্ধ করে দেয় পানির প্রবাহ। দুই বিল্ডিং এর মধ্যে ময়লা যদি ব্যবস্থাপনা না করেন, তাহলে সেটা তো গিয়ে ড্রেনকে আপনার ব্লক করে দিচ্ছে। শুধুমাত্র ডেঙ্গুই নয়, ওই মাঝখানে যে স্যাঁতস্যাঁতে জায়গাগুলো থাকে, সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের মাইক্রোঅর্গানিজম, বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জন্মায়, ছোট্ট ছোট্ট পোকামাকড় জন্মায়, যেগুলো নানান ধরনের রোগ শোকের কারণ। এদিকে নাগরিক অসচেতনতা আর নীতিমালা বহির্ভূত ইমারত নির্মাণকেই সমস্যার অন্যতম কারণ হিসেবে দাবি করছে সিটি কর্পোরেশন। ফায়ার ইস্যু হিসেবে বাড়ি তৈরি করা হতো, তাহলে একটি ভবনের সাথে আরেকটি ভবনে কিন্তু দূরত্ব থাকতো। সুপরিসর কোনো প্রশস্ত না থাকে, তাহলে এটি ময়লাটি আনাও কিন্তু কঠিন। আমি বলবো এটি নাগরিকের সম্পূর্ণ তার নিজস্ব দায়িত্ব। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী প্রতিদিন রাজধানীতে উৎপন্ন হচ্ছে প্রায় 8,000 টন বর্জ্য, যার বাইরে দুই ভবনের মধ্যবর্তী স্থানে কী পরিমাণ বর্জ্য ফেলা হচ্ছে তার কোনো হিসেব নেই কারো কাছেই।
রাজধানীর ইমারতগুলোর মধ্যবর্তী বা সংকীর্ণ জায়গায় জমে থাকা ময়লা প্রতিদিনই শহরকে করছে অবাসযোগ্য। অসচেতনতা, দুর্বল তদারকি আর ইমারত নীতির ব্যর্থ বাস্তবায়নেই প্রতিদিনই শহরকে করছে অস্বাস্থ্যকর। এর থেকে মুক্তি পেতে দরকার তদারকি এবং আইনের প্রয়োগ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দেশের বিভিন্ন স্থানেও র্যালি, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি সহ বিভিন্ন সংস্থা। সকালে দিবসটি উপলক্ষে রাজধানীর বারডেম হাসপাতাল প্রাঙ্গণে একটি সচেতনতা র্যালির আয়োজন করে ডায়াবেটিক সোসাইটি। এরপর বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী বিশ্বে ৮০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আর বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির তথ্য মতে দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৮ থেকে ১০% ডায়াবেটিসে আক্রান্ত, যা প্রায় ১,৩০,০০,০০০ মানুষ। বুয়েটে শুরু হলো 2 দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব সিটি ব্যাংক ইউনিভার্স বাংলাদেশ 2025। সরকারের আইসিটি ডিভিশনের সহায়তায় বেসরকারি সংস্থা হোয়াইট বোর্ড ইনিশিয়েটিভসের উদ্যোগে প্রোগ্রামিং, রোবোটিক্স, সেমিনার, উদ্ভাবন প্রদর্শনী সহ বিভিন্ন আয়োজনে অন্তত 110টি শিক্ষা প্রতিষ্ঠান আয়োজনে অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, দেশের তরুণদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ ও ইন্টারনেট সুরক্ষা বৃদ্ধিতে কাজ করছে সরকার। তরুণদের উদ্ভাবনী শক্তি দেশকে উৎকর্ষের পথে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আয়োজকরা জানান, বাংলাদেশের উদ্ভাবনী প্রতিভার আন্তর্জাতিক ব্র্যান্ডিং ও উদ্ভাবকদের সঙ্গে সরকারি ও বেসরকারি সংস্থার অংশীজনদের সঙ্গে সম্পর্ক তৈরি এবারের আয়োজনের মূল লক্ষ্য। এদিকে এবারের আয়োজনে শীর্ষ 3 উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্টকে জুলাই শহীদ তানভিন ইনোভেশন অ্যাওয়ার্ড দেয়া হবে বলেও জানান তারা। AI use will be AI in education, but এই জায়গাটার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে এথিক্স। উই মাস্ট ফোকাস অন এথিক্স। আমরা যে রেগুলেটরি লেয়ারে কাজ করছি ওই জায়গায় কিন্তু এআই পলিসি তৈরি করছি, আইসিটি ডিভিশন এআই পলিসি তৈরি করছে। এখানে তোমাদের সবার কন্ট্রিবিউশন লাগবে, সম্মানীয় শিক্ষক মণ্ডলীর কন্ট্রিবিউশন লাগবে। শান্ত সাগর আর মিষ্টি রোদের উষ্ণতায় আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সাপ্তাহিক ছুটির দিনে দেশের দূর দূরান্ত থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে এসেছেন হাজারো পর্যটক। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। শীতের আগমনী আবহাওয়ায় সাগর অনেকটাই শান্ত, তাই সাপ্তাহিক ছুটির দিনে ক্লান্তি ভুলে সাগরের বিশাল বালুচরের মাঝে আনন্দে মেতেছেন পর্যটকরা। সমুদ্রের নোনাজল আর আকাশের বিশালতার মাঝে খুঁজে নিচ্ছেন প্রশান্তি। বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত। সাগরের টানে প্রতিনিয়ত ছুটে আসছেন হাজারো ভ্রমণ পিপাসু। ফ্যামিলি নিয়ে এসেছি, আসলে অনেক ভালো লাগতেছে। মেয়ে ছোট তো, মেয়ে বালু নিয়ে খেলবে, মেয়ের সাথে আমিও ছোটবেলায় ফিরে গেছি। প্রিয়জনের সময় দিতে পারতেছি। দ্বিতীয় কথা হলো অনেকদিন বন্ধ, শুক্র শনি, এই জন্য আর কি আসা। ছোট বাচ্চা টাচ্চা আছে, এদের নিয়ে আসলে ভালো লাগে, ঘোরার জন্য আসি। সৈকতে পর্যটকদের পদচারণা বাড়ায় চাঙ্গা সৈকত পাড়ের ব্যবসা। বছরের শীতের শুরুর দিক, আলহামদুলিল্লাহ পর্যটকের চাপ একটু বেশি। পর্যটনও আস্তে আস্তে বাড়তেছে, হয়তো ইনশাল্লাহ আমরা এবার ব্যবসাটা ভালোভাবে করতে পারবো। পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় 3টি পয়েন্টে নিয়োজিত রয়েছেন 27 জন লাইফগার্ড সংস্থার কর্মী। আজকে সরকারি ছুটির দিন অনুযায়ী শুক্রবার প্রচন্ড পরিমাণ পর্যটক। আমরা 3টা পয়েন্টে কাজ করে থাকি, সুগন্ধা, লাবণী এবং কলাতলী। এদিকে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে 1 নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি থাকলেও রাত্রি যাপনের অনুমতি না থাকায় গত 14 দিনে এখান থেকে ছাড়েনি কোনো জাহাজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় 2 শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। মসজিদে আগুন ও পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। গাজাতেও হামলা অব্যাহত আছে। তেল আবিবের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকরের পর 1 মাসে নিহত হয়েছেন অন্তত 260 ফিলিস্তিনি, আহত আরও 602 জন। মসজিদের দেয়ালে স্প্রে দিয়ে লেখা হয়েছে বর্ণবিদ্বেষী ও ফিলিস্তিন বিরোধী নানা স্লোগান। আগুন দিয়ে পোড়ানো হয়েছে ভেতরের অংশও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন আসবাবপত্র। এমনকি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের আগুন থেকে রক্ষা পায়নি পবিত্র কোরআন। স্থানীয় সময় বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অতর্কিত হামলার পাশাপাশি উত্তরাঞ্চলে অবস্থিত সালফিত এলাকার কাছে দের ইস্তিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন দেয় ইসরায়েলিরা। ওই অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা অনবরত বাড়ার মধ্যেই আগুন দেয়ার এ ঘটনা ঘটেছে। মসজিদে আগুন দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে চলছে ব্যাপক সমালোচনা। এ ঘটনাকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নিন্দা জানিয়েছে জাতিসংঘ, জর্ডান, জার্মান, সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন। এদিকে গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে দখলদাররা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গত 1 মাসে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 শতাধিক ফিলিস্তিনি। এর মধ্যেই আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এর মধ্যেই দুর্নীতি মামলায় ক্ষমা করে দিতে চিঠি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে শুধু ক্ষমা পাওয়ার জন্য দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই সনদ প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ বিএনপি, শুধু গণভোটে সংবিধান সংশোধন হয়ে যাবে না বললেন সালাউদ্দিন। জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ না মানার হুঁশিয়ারি। প্রধান উপদেষ্টার ভাষণে গুরুত্ব পেয়েছে একটি বিশেষ দলের স্বার্থ, বলছে জামাত। সরকারের নিরপেক্ষতা হারানোর অভিযোগ, 3 উপদেষ্টার পদত্যাগ দাবি। এবং কার্যক্রম ও নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, অন্তর্ভুক্তিমূলক ভোট করার অঙ্গীকার। এ ছিল দুপুরের সময়ে। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।